এই যে শুরু হয়ে গেছে আসসালামু আলাইকুম। নফরগড় ইসলামিয়া গভর্নমেন্ট স্কুল পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে আছি ন্যারেশন বিষয় নিয়ে, অর্থাৎ ন্যারেশন নিয়ে আমি আলোচনা করতেছি। তো এর আগে ন্যারেশন সম্পর্কে আমি 4টি ক্লাস নিয়েছি। আজকে ন্যারেশনের 5ম ক্লাস, অর্থাৎ আমি স্টেপ বাই স্টেপ ন্যারেশনের বিষয়গুলি তোমাদের সামনে তুলে ধরতেছি এবং তোমরা ক্লাসটি বোঝার চেষ্টা করবে এবং সাথে সাথে যে বিষয়গুলি আমি বোর্ডে কাজ দিই সেগুলি তোমরা লিখে নেওয়ার চেষ্টা করবে। ওকে, তো এর আগে আমি আলোচনা করেছি ন্যারেশন সম্পর্কে, ন্যারেশনের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। ন্যারেশন সম্পর্কে জানতে হলে কী কী বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে সেই বিষয় সম্পর্কে আলোচনা করেছি। এরপরে গতকাল আলোচনা করেছি অ্যাসার্টিভ ও ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন কীভাবে করতে হয়। আজকে আলোচনা করব তোমাদের সাথে ইম্পারেটিভ সেন্টেন্সে। সো সবাই প্রতিটি বিষয় মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে, কারণ ন্যারেশনের প্রতিটি ধাপই খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয়তো লক্ষ্য করেছ যে কি রিপোর্টিং ভার্ব কিন্তু চেঞ্জ হয়েছে সেন্টেন্স অনুসারে, বাক্যের সিকোয়েন্স অনুসারে কিন্তু কি রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়। অ্যাসার্টিভে রিপোর্টিং ভার্ব ছিল সেইড, আবার ইন্টারোগেটিভে সেখানে পরিবর্তিত হয়েছে রিপোর্টিং ভার্ব সেখানে হয়েছে কি ইন্টারোগেটিভে আজ। তো আজকে এখন দেখাবো ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। আর ইম্পারেটিভ সেন্টেন্সের কিন্তু একই, সেখানেও বাক্যের রিপোর্টিং ভার্বের রিপোর্টের স্পিচ অনুসারে কিন্তু রিপোর্টিং ভার্বগুলি পরিবর্তন হবে। তো ক্লাসে চলে যাচ্ছি। ইম্পারেটিভ সেন্টেন্স লক্ষ্য করবে, ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যের সিকোয়েন্স লক্ষ্য করি। রুল 1, রিপোর্টেড স্পিচ দিয়ে আদেশ বুঝালে রিপোর্টের স্পিচ দিয়ে আদেশ বুঝালে রিপোর্টিং ভার্ব হবে অর্ডার বা কমান্ড। অর্থাৎ রিপোর্টেড স্পিচের যদি আদেশ বোঝায় তাহলে সেক্ষেত্রে আমার রিপোর্টিং ভার্ব হবে অর্ডার বা কমান্ড, মানে সেইড বা সেইড টু এর পরিবর্তে হবে কমান্ড। আবার রিপোর্টেড স্পিচ দিয়ে উপদেশ বুঝালে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব সেইড বা সেইড টু এর পরিবর্তে অ্যাডভাইস বসে
অর্থাৎ এই রিপোর্টিং ভার্ব মানে সেট বা সেট টু এর পরিবর্তে অ্যাডভাইসড বসে। ঠিক এখানেও রিপোর্টিং ভার্ব সেট বা সেট টু এর পরিবর্তে কি হবে? অর্ডার বা কমান্ড হবে যদি বাক্যটি আদেশ বোঝায়, আর উপদেশ বোঝাইলে হবে অ্যাডভাইস। Reported speech, reported speech দিয়ে অনুরোধ বোঝালে, reported speech দিয়ে অনুরোধ বোঝালে বা said বা said to এর পরিবর্তে requested বা begged বসে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে তিনটি নিয়মের একটি কমন নিয়মে নিয়ে যাচ্ছি, সেজন্যই রিপোর্টেড স্পিচ দিয়ে যদি আদেশ বোঝায় তাহলে রিপোর্টিং ভার্ব হবে, অর্থাৎ ইনডাইরেক্ট নারেশনের রিপোর্টিং ভার্ব সেট বা সেট টু এর পরিবর্তে হবে অর্ডার বা কমান্ড, আর রিপোর্টেড স্পিচ দিয়ে উপদেশ বোঝালে সেট বা সেট টু এর পরিবর্তে হবে অ্যাডভাইসড, আর রিপোর্টেড স্পিচ দিয়ে অনুরোধ বোঝালে মানে রিকোয়েস্ট যদি বোঝায় সেক্ষেত্রে কি হবে? সেট বা সেট টু এর পরিবর্তে হবে কি? রিকোয়েস্টেড বা বেগ বসে। তারপর আরবি এর অবজেক্ট থাকলে বসে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে বসবে। তারপর কমা ও ইনভার্টেড কমা এর পরিবর্তে টু বসে। এই তিনটা নিয়মের ক্ষেত্রে এই জিনিসটি প্রযোজ্য। কমা এবং এখানে যেটা আমরা দেখেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে কি দ্যাট বসেছিল। ইন্টারোগেটিভের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব দিয়ে যে বাক্যটা শুরু হয়েছিল তার পরিবর্তে বসেছিল কি ইফ বা ওয়েদার, আর ডব্লিউ এক্সপ্রেশনের ক্ষেত্রে কিন্তু সেটি প্রযোজ্য ছিল না। আর এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আদেশ, উপদেশ, অনুরোধ, তারপরে আরেকটি আছে নেগেটিভ, যদি নিষেধ বোঝায় সেক্ষেত্রেও কিন্তু কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে টু বসবে। কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে কি বসেছে? টু বসেছে। তারপর বাকি অংশ বসে। আর এখানে একটা জিনিস নোট করে দিচ্ছি, সেটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে যদি অনুরোধ বোঝায় সে বাক্যের মধ্যে প্লিজ বা কাইন্ডলি থাকবে বাক্যের শেষে। শুধু ইনডাইরেক্ট করার সময় সেই প্লিজ বা কাইন্ডলিটা বাদ দিয়ে দিতে হবে। আমরা উদাহরণ যখন প্র্যাকটিস করবো তখন সেখানে দেখব। এখন পুরোটা আমি আবার বিশ্লেষণ করেছি। রিপোর্টেড স্পিচ দিয়ে যদি রিপোর্টেড স্পিচের অর্থটা দিয়ে যদি আদেশ বোঝায় সেক্ষেত্রে রিপোর্টিং ভার্ব অর্থাৎ সেট বা সেটের পরিবর্তে হবে অর্ডার বা কমান্ড, আর রিপোর্টেড স্পিচ দিয়ে যদি উপদেশ বোঝায় সেক্ষেত্রে রিপোর্টিং ভার্ব সেট বা সেটের পরিবর্তে হবে অ্যাডভাইস, আর রিপোর্টেড স্পিচ দিয়ে যদি অনুরোধ বোঝায় তাহলে সেক্ষেত্রে রিপোর্টিং ভার্ব সেট বা সেটের পরিবর্তে হবে রিকোয়েস্টেড বা বেগড। তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকে সেটি বসে, আর তারপর কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে টু বসে, তারপর বাকি অংশ বসে। এখন আমরা উদাহরণ দেখি। He said
to me. Go home now. লক্ষ্য করো, he said to me go home now. go home now, এখন বাড়ি যাও, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এটা দিয়ে কি এখানে আদেশ করা হচ্ছে। তাহলে আদেশ করা হলে আমার ইনডাইরেক্ট অংশে হি, তারপরে সেট টু এর কি হবে? অর্ডার অথবা কমান্ড। কি হবে? অর্ডার অথবা কমান্ডেড, তারপর অবজেক্ট মি, এবং এই যে কমা এবং ইনভার্টেড পরিবর্তে টু। গো থাকলে গো, নাম থাকলে গো হবে, কিন্তু গো থাকলে গো হবে। গো হোম নাও এর নতুনকে বদল করতে হবে দেন। তো লক্ষ্য করো, হি সেড টু মি গো হোম নাও। তাহলে এখানে এই অংশটা দিয়ে বোঝাচ্ছে কি আমার আদেশ। যার কারণে এখানে কি রিপিটিং ভার্ব সেন্টেন্স পরিবর্তন হয়েছে। হি অর্ডার অথবা কমান্ডেড, তাহলে রিপিটিং ভার্ব এর অবজেক্ট মি, কমা এবং ইনভার্ট কমা পরিবর্তে টু, তারপর গো গো নাও এর রিপ্লেসমেন্ট মানে নতুনকে বদলবাচক হলো দেন। এই হলো একটি অংশের। তারপর আরো উদাহরণ দিচ্ছি আমি। He said to her, লক্ষ্য করো, he said to her, always speak the truth. তাহলে কি always speak the truth, সদা সর্বদা সত্য কথা বলো। এটা দিয়ে কি বোঝাচ্ছে? উপদেশ। আর উপদেশের আমাদের বিভাগ কি? অ্যাডভাইস। তাহলে he advised her to speak the truth, to speak the truth always. লক্ষ্য করো, he advised her to speak the truth always. এটাকে বাক্যের শেষে দেওয়া যাবে, আবার এখানেও রাখা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে কি দ্বিতীয় নিয়মটি উপদেশ দিয়ে যে বাক্যটি লক্ষ্য রাখবে, যে উপদেশ দিয়ে যে সেটির একটি সেন্টেন্স এখানে লক্ষ্য করলাম। তোমরাও বাক্য যখন করবে বিভিন্ন গ্রামার বই অথবা পরীক্ষার প্রশ্ন সমাধান করার সময় লক্ষ্য রাখবে যে রিপোর্টের স্পিচের অংশটি দিয়ে কী বোঝানো হয়েছে, সেখানে আদেশ, উপদেশ না অনুরোধ। যদি তোমরা এই সিকোয়েন্স সিকোয়েন্সের উপর নির্ভর করে কিন্তু কি আমার রিপোর্টিং ভার্ব চেঞ্জ হবে। তারপর said to him, help me please. She said to him, help me please. লক্ষ্য করো, এই বাক্যটিতে অনুরোধ সেটি বোঝার প্রথম ক্রাইটেরিয়া হলো এই বাক্যের মাঝখানে কি, বাক্যের শেষে কি আছে? প্লিজ। আগে বলেছিলাম প্লিজ অথবা কাইন্ডলি থাকলেই বুঝতে হবে ওই বাক্যটি কি অনুরোধ। এটি হলো কি ইম্পারেটিভ সেন্টেন্সের অনুরোধ অংশ। তাহলে অনুরোধের ক্ষেত্রে আমার রিপিটিং ভার্ব কি হবে? রিকোয়েস্টেড। তাহলে সেই টু জায়গায় কি হবে? রিকোয়েস্টেড। she requested him, comma এবং ইন্টারপ্রেটার করতে টু help যথারীতি me, first person objective case, repeating verb এর সাবজেক্ট। তাহলে she এর সাবজেক্ট কি? her। আর প্লিজ অথবা কাইন্ডলি থাকলে সেগুলি বাক্যে শেষে বসবে না। আশা করি কি
বিষয়টি বুঝতে পেরেছ যে কি আদেশ উপদেশ তারপর কি অনুরোধ বোঝালে এইভাবে নিয়ম এইভাবে কি কাজটি করতে হবে। তো এখন আরেকটি অংশ যাচ্ছি। Speech, don't দিয়ে শুরু হলে রিফ্রেশ স্পিচ ডোন্ট দিয়ে শুরু হলে অর্থাৎ রিফ্রেশ স্পিচের যদি প্রথমে ডোন্ট থাকে, এখানে একটা জিনিস বলে দিই ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভ অংশে নেগেটিভ বাক্য করার নিয়ম হলো বাক্যের আগে সবার আগে ডোন্ট থাকবে। যেমন গো হোম, এর আগে যদি আমি ডোন্ট বসাই তাহলে ডোন্ট গো হোম। হ্যাঁ, ড্র এ পিকচার, এটাকে নেগেটিভ করতে গেলে ডোন্ট বসাইলে হবে, ডোন্ট ড্র এ পিকচার। ওকে, এখন এটার নিয়ম কি হলো, সেই বা সেই টু অর্থাৎ রিপোর্টিং বারবার কে সেই বা সেই টু পরিবর্তে অর্ডার বসে তারপর আরবিএল অবজেক্ট বসে তারপর কমা ও ইনভার্টেড কমা ও ইনভার্টেড কমার পরিবর্তে নট টু বসে তারপর বাকি অংশ। আর এই বাক্যটার দুটি ওয়েতে করা যায়, আরেকটি নিয়ম লিখে দিচ্ছি। অথবা সেই বা সেই টু এর পরিবর্তে ফরমেট বা সাইড বা সেক্টর পরিবর্তে ফরমেট বা প্রোহিবিটেড বসে তারপর আর কি এর অবজেক্ট থাকলে বসে তারপর কমা ও ইনভার্টেড কমা এর পরিবর্তে শুধু টু বসে তারপর বাকি অংশ। লক্ষ্য করো, যখন অর্ডার বসবে তখন সেখানে পার্থক্য হলো কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে নট টু, আর রিপিটিং বা যদি ফরমেট বা প্রোহিবিটেড বসে তাহলে শুধু টু। এইটুকুর মধ্যেই পার্থক্য, আর কোনো পরিবর্তন নেই। উদাহরণ লক্ষ্য করে he said to me don't
start me তাহলে যদি দুটো দিয়ে দেখাবো he ordered me not to disturb me আর প্রশ্ন অবজেক্টিভ কেস হবে him অথবা he forbade me to disturb him. So আমার বাক্যের নিয়ম অনুসারে এবং সূত্র দিয়ে কি বাক্যগুলি কমপ্লিট করতে হবে। আরেকটু উদাহরণ লক্ষ্য করে he said to him, don't tease me. tease অর্থ বিরক্ত করা, জ্বালাতন করা। she forbade him to tease her. তাহলে মি পরিবর্তন হবে শির সাথে। তাহলে মি হলো অবজেক্টিভ ফর্ম আর শির অবজেক্টিভ ফর্ম হলো হার। তারপর আরেকটি উদাহরণ, আরেকটি নিয়ম লক্ষ্য করে reported his letters के reported his letters के लेटर के आरंभ হলে সেইটার পরিবর্তে প্রপোজ সাজেস্টেড বসে or said to an পরিবর্তে propose to suggested to question তারপর আর দিয়ে অবজেক্ট বসে রিপিটিং ভার্বের অবজেক্ট বসে তারপর কমা ও ইনভার্টেড কমা এর পরিবর্তে ডেট বসে লেটের পরবর্তী
অবজেক্টকে সাবজেক্ট করতে হেডের পরবর্তী অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। তারপর শুট বসে, তারপর বাকি অংশ লক্ষ্য করো, লেটার দিয়ে শুরু হলে যদি রিপিটিং ভার্ব সেট থাকে তাহলে হবে প্রপোজ বা সাজেস্টেড, আর সেট টু থাকলে হবে প্রপোজ টু বা সাজেস্টেড টু। তারপর আরবি এর অবজেক্ট কমা এবং ইনভার্টেড পরিবর্তে জ্যাক বসে, এর আগে কিন্তু জ্যাক বসে নাই, তাহলে এই কয়টা সেন্টেন্সে লেটার যুক্ত বাক্যের মধ্যে জ্যাক করবে। তারপর লেটার পরিবর্তে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, যদি সেখানে পরিবর্তন লাগলে পরিবর্তন করতে হবে, আর যদি পরিবর্তন প্রয়োজন না হয় তাহলে পরিবর্তন করতে হবে না, তবে পরিবর্তন করতে হবে যেহেতু আজটা হলো কি ফার্স্ট পারসনের অবজেক্টিভ। এখন লক্ষ্য করি উদাহরণ, he said to me, let us discuss the matter. He said to me, let us discuss the matter. তাহলে he will say to সেটা কি হবে propose to me that related অবজেক্টের সাবজেক্ট হলো we হলো কি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তাহলে ফার্স্ট পারসন পরিবর্তন হবে তার সাথে, কিন্তু এখানে হি হলো কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পারসনের প্লুরাল নাম্বার কে, তাহলে থার্ড পারসনের প্লুরাল নাম্বার হলো দে, থার্ড পারসনের প্লুরাল নাম্বার হলো দে, কিন্তু এই ক্ষেত্রে দে না বসিয়ে আমরা উই বসাইতে পারবো, উই বসাইতে পারবো, তবে দে বসাইতে পারতাম যদি এখানে আমার রিপিটিং ভার্ব যদি মি না হয়ে যদি হার থাকতো, তাহলে আরেকটা নিয়ম আছে, যদি রিপিটিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট দুটাই যদি থার্ড পারসন হয় সেই ক্ষেত্রে এখানে উই না বসে দে বসবে, তাহলে এক্ষেত্রে উই, তারপরে কি শুড, বাকি অংশ দিস কাজটা, আরেকটা উদাহরণ দেখিয়ে পরে কিভাবে দে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে কি he said থেকে propose to me, তারপরে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে that, তারপরে কি আসের সাবজেক্ট হলো we, তারপর শুড অনুসারে শুড, তারপরে কি বাকি অংশ। এখন আমরা আরেকটা উদাহরণ লক্ষ্য করি, let us go there, তাহলে এখানে কি হবে you propose to her that, এই ক্ষেত্রে লেটার পরিবর্তে অবজেক্ট আনসার সাবজেক্ট উই, কিন্তু এই ক্ষেত্রে রিপিটিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট, রিপিটিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট উভয় থার্ড পারসন, সেই ক্ষেত্রে আবার কি হবে উই পরিবর্তন হবে, তাহলে উই ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, আর থার্ড পারসনের প্লুরাল নাম্বার হলো একটি, সেটি হলো কি দে, এই ক্ষেত্রে হবে দে। তারপর শুড, তারপর কি গো, আরবি এর
থার্ড পার্সন হলে তুই না বসে দে বসে, কি উই না বসে কি বসে দে বসে। ওকে, তারপর আরেকটি অংশ যাচ্ছি। Please let him let her let them দিয়ে শুরু হলে যদি বাক্সটা এরকম let me let him let her let them দিয়ে শুরু হয়, ওই ক্ষেত্রে রিপিটিং ভার্ব said বা said to এর পরিবর্তে told বা order বসে তারপর আরবি এর অবজেক্ট বসে, তারপর কমা ও ইনভার্টেড কমা ও ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসে, তারপর let এর পরবর্তী অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, তারপর might অথবা might be allowed to, তারপর বাকি অংশ লক্ষ্য করো যে রিপিটেড স্পিচ যদি let me let him let her let them দিয়ে শুরু হয়, রিপিটিং ভার্ব সেই বা সেন্টেন্স পরিবর্তন হবে told বা order, তারপর রিপিটিং ভার্ব এর অবজেক্ট থাকলে কি বলবে, তারপর কমা এবং ইনভার্টেড কমা পরিবর্তে দিয়ে, তারপর let এর পরিবর্তে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এখানে মনে রাখতে হবে শুধু let এর পরে যে me আছে এই me এর সাবজেক্টটা যদি আই me এর সাবজেক্টটা আই পরিবর্তন করে শুধু তার পার্সন পরিবর্তন হবে, বাট him her them এদের ক্ষেত্রে পরিবর্তন হবে না, কারণ এরা নিজেরাই থার্ড পার্সন। উদাহরণ লক্ষ্য করি, he said to me let me finish the work.
হি told অথবা ordered me that be সাবজেক্ট কি I পরিবর্তন হবে কার সাথে হির সাথে তাহলে হি তারপর কি হবে might অথবা might be allowed to if I finish the work তাহলে কি দিলাম সব অপশনে এখানে প্রয়োগ করেছি হি টোল্ড বা অর্ডারড মি দ্যাট তারপর মি সাবজেক্ট আই তারপর বলতে হি সাথে হি তারপর মাইট অথবা মাইট বি অ্যালাউড টু ফিনিশ দ্য ওকে আরেকটু উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি to her let him do it now he told her that তারপর কি লেটার পরিবর্তন সাবজেক্ট কি হি কোন পরিবর্তন নেই তারপর থার্ড পারসন হি মাইট ডু ইট দেন লক্ষ্য করে হি টোল্ড হার দ্যাট হিমের সাবজেক্ট হলো হি আর হি তারপরে কি পুরুষরে এখানে মাইট তারপর ডু ইট নাও চেঞ্জিং গ্রুপ হলো দেন আর এখন আলোচনা করছি সর্বশেষ নিয়মটি ইম্পারেটিভ সেন্টেন্সের সেটি হলো ভকেটিভ কেস ভকেটিভ কেস কাউকে যদি কোনো নাম ধরে সম্বোধন করা হয় তাকে বলা হয় ভকেটিভ কেস যেমন স্যার ম্যাডাম ব্রাদার ফাদার মানে যাকে আমি যে নাম ধরে সম্বোধন করব তাকে বলা হয় কি ভকেটিভ কেস তো লক্ষ্য করে ভকেটিভ কেসের ক্ষেত্রে repeated speech এর মধ্যে ভকেটিভ কেস থাকলে রিপোর্টেড স্পিচের মধ্যে ভকেটিভ কেস থাকলে প্রথমে অ্যাড্রেসিং বসে তারপর আরবি এর অবজেক্ট আরবি মানে রিপিটিং ভার্বের অবজেক্ট শিক্ষার্থীরা এই নিয়মটি ভালো করে বোঝার চেষ্টা করবে এটি কিন্তু অনেক সমস্যা হয় অনেক বুঝতে তারপর এস বসে তারপর রিপোর্টেড স্পিচের প্রথম ওয়ার্ডটি অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে প্রথম যে নামটিকে ধরে সম্বোধন করা হয় সেই ওয়ার্ডটি বসে তারপর
সাবজেক্ট, তারপর সেট বা সেট টু এর পরিবর্তে রিকোয়েস্টেড বসে, তারপর আরবি এর অবজেক্ট বসে, তারপর কমা ও ইনভার্টেড কমা এর কমা ও ইনভার্টেড কমার পরিবর্তে বসে, তারপর বাকি অংশ। শিক্ষার্থীরা আবার একটু আমি বুঝিয়ে দিচ্ছি যে রিপিটেড স্পিচের মধ্যে ভকেটিভ কেস যদি থাকে, ভকেটিভ কেস মানে কি, যাকে যে নাম ধরে রাখা হবে, একটু পরে আমি উদাহরণ লিখতেছি, এখানে বুঝিয়ে দিচ্ছি। এই নিয়মের ক্ষেত্রে প্রথমে অ্যাড্রেসিং, তারপরে রিপিটিং ভার্বের অবজেক্ট, তারপরে এস, এরপরে হলো কি ওই রিপিটেড স্পিচের মধ্যে কি নামে তাকে সম্বোধন করা হয়েছে ওটা, তারপরে কি রিপিটিং ভার্বের সাবজেক্ট মানে ওই প্রথম থেকে, তারপরে সেট সেটের পরিবর্তে রিকোয়েস্টেড অবজেক্ট কমা এবং ইনভার্ট করার পরিবর্তে টু বসে, তারপর বাকি অংশ। আমরা এখন উদাহরণ লক্ষ্য করি। He said to her, sister, help me please. লক্ষ্য করো, he said to her, sister help me please। এখানে এই যে সিস্টার, এটা হলো কি ভকেটিভ কেস, কিভাবে সম্বোধন করা হয়েছে। অথবা আরেকটা উদাহরণ লিখবো, পরে দেখিয়ে দিচ্ছি। তাহলে আবার সূত্র অনুসারে প্রথমে হবে কি অ্যাড্রেসিং, তারপরে রিপিটিং ভার্বের অবজেক্ট আর তারপরে কি এস, কি হিসাবে সম্বোধন করা হয়েছে সিস্টার, অ্যাড্রেসিং হার এস সিস্টার, তারপরে কি হি রিকোয়েস্টেড হার টু হেল্প হিম, মিল যাবে এর সাথে। লক্ষ্য করে প্রথমে সূত্র অনুসারে অ্যাড্রেসিং, তারপরে রিপিটিং ভার্বের অবজেক্ট, তারপরে এস, কি হিসাবে সম্বোধন করা হয়েছে সিস্টার, তারপর আবার রিপিটিং ভার্বের সাবজেক্ট, তারপরে সেট বা সেট টু এর পরিবর্তে বসেছে রিকোয়েস্টেড, তারপর অবজেক্ট টু, তারপর বাকি অংশ। ওই আরেকটি উদাহরণ দিয়ে আমি আজকে ক্লাস শেষ করব। উদাহরণটি লক্ষ্য করো। He said to me, friend, come here today. লক্ষ্য করো, he said to me, friend, come here today। এখানে কিন্তু তাকে কি হিসাবে সম্বোধন করা হয়েছে? ফ্রেন্ড হিসাবে, ফ্রেন্ড হিসাবে। লক্ষ্য করো, addressing me as friend, he requested me to come থেকে go, here হলো there,
দ্যাট ডে। টুডে রিপ্লেসমেন্ট হবে কি দ্যাট ডে। লক্ষ্য করি অ্যাড্রেসিং, তারপর অবজেক্ট মি এস, তারপর কি হিসেবে সম্বোধন করা হয়েছে ফ্রেন্ড, হি রিকোয়েস্টেড। আবার অবজেক্ট মি, তারপরে কি কভার নির্মাণ পরিবর্তে টু, তারপরে কামের দুটোর মধ্যে দেখতে পাচ্ছ গো, তারপর হেয়ার থাকলে দেয়ার, টুডে হলো দ্যাট ডে। ওকে, আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের মোটামুটি যে কটা নিয়ম তোমাদের পরীক্ষায় আসে বা প্রেজেন্টেশন করতে লাগে সবগুলি এখানে আমি তুলে ধরলাম। তোমরা বাসায় ভিডিওটি আবার দেখবে, বারবার দেখে সেগুলি বোঝার চেষ্টা করবে এবং বাসায় প্র্যাকটিস করবে। ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকার চেষ্টা করবে।